দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। 2 সপ্তাহে সরকারের ব্যাংক খাত থেকে নেওয়া ঋণের পরিমাণ বেড়েছে 286%। মূল্যস্ফীতির হার বাড়ার সংখ্যা বিশ্লেষকদের। ড্যাপ সংশোধনে আবাসন ব্যবসার গতি ফিরবে আশা উদ্যোক্তাদের। ড্যাপ মেনে ভবন নির্মাণের তাগিদ রাজুকের। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের রেকর্ড মুনাফা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। মাফিয়া চক্র না থাকার ফল দাবি নৌ উপদেষ্টার। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। দেশে উদ্বেগজনক হারে বেড়েছে সরকারের অভ্যন্তরীণ ব্যাংক ঋণের পরিমাণ। মাত্র 2 সপ্তাহে বেড়েছে 286%-এর মতো। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে। জানা গেছে 5 ব্যাংকের মূলধন সহায়তা ও নির্বাচন সংক্রান্ত ব্যয় মেটানোর জন্যই হঠাৎ বেড়েছে ঋণের পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয় ও বৈদেশিক ঋণ ছাড়ে গতি না থাকায় অভ্যন্তরীণ ব্যাংক থেকে ধার করছে সরকার, যা উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে। রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য রাজস্ব আহরণের পাশাপাশি অভ্যন্তরীণ কিংবা বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে থাকে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে চলতি অর্থ বছরের শুরু থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে ৪৫,২৩৯ কোটি টাকা। নভেম্বরের ২৪ তারিখেও যা ছিল ১১,৬৯৭ কোটি টাকা। সে হিসেবে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে দেশের ব্যাংক খাত থেকে সরকারের ধারের পরিমাণ বেড়েছে ৩৩,৫০০ কোটি টাকার বেশি। জানা গেছে, নির্বাচন সংক্রান্ত ব্যয় মেটানো ও 5 ব্যাংকের মূলধন সহায়তায় অর্থছাড়ের কারণে হঠাৎ বেড়েছে ঋণের পরিমাণ। নতুন করে কোনো বৈদেশিক ঋণ বা অনুদান এগুলোর খুব একটা ছাড় এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা খুবই কম। কর রাজস্ব আকাঙ্ক্ষিত হারে এটা কিন্তু বাড়ছে না। কাজেই সরকারকে এখন ঋণ গ্রহণ করি যে আনুষঙ্গিক যে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য যেগুলো ব্যয় সরকারকে করতে হয়, এটা মেটানোর জন্য এখন সরকারের সামনে শুধুমাত্র একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে ঋণ গ্রহণ করা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থ বছরের ২৪ নভেম্বর পর্যন্ত নেওয়া ১১,৫০০ কোটি টাকার মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া ঋণের পরিমাণ ৯,৭০৪ কোটি টাকা, আর কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয় ১,৯০১ কোটি টাকা। ডিসেম্বরের ৮ তারিখ পর্যন্ত নেওয়া ৪৫,২৩৯ কোটি টাকার মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া হয়েছে ২৩,০০০ কোটি টাকা, আর বাংলাদেশ ব্যাংক থেকে ২২,০০০ কোটি টাকা। ব্যাংক থেকে বড় করলে প্রাইভেট সেক্টরের আপনার শেয়ারটা কমে যায়, কিন্তু এখন তো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ তো কম, তো সুতরাং ব্যাংক থেকে বড় করাটা এখন ব্যাংকের জন্য কিন্তু ভালো, কারণ তাহলে ব্যাংকের তো ক্রেডিট দিতে পারছে না তারা, তাই না? কারণ এটা ডিমান্ডটা নাই, তাই না? কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণটা গ্রহণ করা হয়েছে, এর ফলে যেটা হবে সেটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা যেটা বলি যে কেন্দ্রীয় ব্যাংকের হলে এইটা একটা মূল্যস্ফীতি, অর্থাৎ এই অর্থটা মূল্যস্ফীতি বৃদ্ধিতে সহায়তা করে। চলতি অর্থ বছর দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ধারের লক্ষ্য আছে ১,০৪,০০০ কোটি টাকার মতো। সে হিসাবে এখন পর্যন্ত সরকার ধার করেছে লক্ষ্যমাত্রার ৪৩%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের কারণে বিনিয়োগে স্থবিরতা থাকলেও সম্প্রতি তা সংশোধন হয় ব্যবসার পরিবেশ ফিরে পাওয়ার আশা উদ্যোক্তাদের। আর ড্যাপের নিয়ম মেনে ভবন নির্মাণের তাগিদ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। বুধবার রাজধানীতে রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। জমি, ফ্ল্যাট থেকে শুরু করে ভবন নির্মাণ সামগ্রী কিংবা ব্যাংক ঋণ, আবাসন খাতের সব ধরনের সেবা এক ছাদের নিচে নিয়ে এসেছে রিহ্যাব মেলা, যেখানে আছে কেবল থাই গ্লাস আর গৃহ নির্মাণ সামগ্রী থেকে শুরু করে মধ্যবিত্তের জন্য মাঝারি সাইজের ফ্ল্যাটের সন্ধান। এলাকা ভেদে যেগুলোর দাম শুরু ৭০ লাখ থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ফ্ল্যাটের দর এখনো কিছুটা বাড়তি। এখানে মূলত আমরা প্রদর্শনীর জন্যই আসি, এসে মানুষ দেখতে পারে, একসাথে অনেক কোম্পানি থাকে, জাস্টিফাই করতে পারে, একজনের সাথে একজনের কম্পেয়ার করতে পারে। মূলত আমাদের যে হোম লোন প্রোডাক্টগুলো আছে, সেই হোম লোন প্রোডাক্টগুলোর পরিচিতি দেওয়ার জন্যই। নতুন ধরনের কেবল টাইপ, এক্সট্রা হাই ভোল্টেজ যে কেবলগুলো, যেটা পুরো বাংলাদেশে একমাত্র বিআরবি কেবলেরই রয়েছে, তো এই কেবলটা আর কি আমাদের সবার সামনে পরিচিত লাভ করার উদ্দেশ্যে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, অর্থায়নের অভাব এ খাতের বড় বাধা। সমস্যা রয়েছে প্ল্যান পাসের দীর্ঘসূত্রিতা। বলা হয়, বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপের কারণে নতুন বিনিয়োগে স্থবিরতা থাকলেও সম্প্রতি ভবনের উচ্চতা আর ফার রেশিও সংশোধন হওয়ায় ব্যবসায়ের পরিবেশ ফিরে পাওয়ার আশা উদ্যোক্তাদের। প্রতীক্ষিত এই ড্যাপটি পাস হয়েছে, যার ফলে আমি মনে করি রিহ্যাবের যারা আমরা ব্যবসায়ী, আমরা একটা ব্যবসা বান্ধব পরিবেশ ফিরে পেতে যাচ্ছি। এবং এটার মধ্যে যদিও অনেক ভালো দিকও আছে, কিছুটা ত্রুটি আছে এখনো। আশা করব যে রিহ্যাব এবং
রাজুকের নেতৃবৃন্দ এবং রাজুক চেয়ারম্যান মহোদয়ের সাথে বসে আমরা এই বিষয়গুলো সুরাহা করার চেষ্টা করব। জনসংখ্যার তুলনায় দেশে ভূমির স্বল্পতা রয়েছে জানিয়ে জনগণের আবাসন চাহিদা পূরণে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ উঠে আসে আলোচনায়। এ সময় সবুজ নগরায়নের জন্য ডেভেলপার ও রাজুককে এক হয়ে কাজ করার পরামর্শ উঠে আসে অনুষ্ঠানে। তাগিদ দেয়া হয় নতুন ড্যাপ মেনে চলার। একদিনে একটা গ্রিন বিল্ডিং হবে না, কিন্তু ধাপে ধাপে আমাদের কিন্তু এই জায়গায় যাইতে হবে। আমরা একসঙ্গে হাতে হাত মিলায়ে কাঁধে কাঁধ মিলায়ে কাজ করতে চাই, যাতে একটি সুন্দর শহর গড়ে ওঠে। আমরা এখন থেকে যে এই নতুন ড্যাপের অধীনে যে কাজগুলো করব, আসেন আমরা শপথ করি আমরা সঠিক নিয়মে সঠিকভাবে এই কাজগুলো করব। রাজুকও করবে, আপনারাও করবেন। বুধবার থেকে শুরু হওয়া মেলা শেষ হবে শনিবার। চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। মেলায় একবার প্রবেশের সিঙ্গেল টিকিটের মূল্য 50 টাকা, তবে 5 বার প্রবেশের মাল্টিপল টিকিটের জন্য দাম ধরা হয়েছে 100 টাকা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রতিষ্ঠার 54 বছরের ইতিহাসে চলতি অর্থ বছরে সবচেয়ে বেশি লাভ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। মাফিয়া চক্র না থাকার ফলেই এমন সাফল্য বলছেন নৌ উপদেষ্টা। বিস্তারিত মহসেনাত শিহাবের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। 2024-25 অর্থ বছরে পরিচালনা ও অন্যান্য খাতের আয় মিলিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মোট আয় হয়েছে প্রায় 798.28 কোটি টাকা। বিপরীতে সর্বমোট ব্যয় ছিল 416.27 কোটি। কর সমন্বয়ের পর সংস্থার নেট মুনাফা 306.56 কোটি টাকা, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বাধিক এবং গত অর্থ বছর থেকে প্রায় 57 কোটি টাকা বেশি। প্রতিটা অর্থ সুষ্ঠু সুচারুভাবে ব্যয় করা হচ্ছে এবং তারই ইনটার্ন হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাংলাদেশ সরকারের অন্যতম লাভজনক প্রতিষ্ঠান বলে বিবেচিত। চলতি অর্থ বছরে প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে 2টি জাহাজ কিনেছে বিএসসি, যা থেকে আসছে মুনাফাও। নৌ উপদেষ্টা জানান আরও 3টি জাহাজ যোগ করতে চান তারা। 2টো কিনেছি, আরও 3টা জাহাজ সংযোজন করার ব্যবস্থা করে যাচ্ছি। তার মানে এই 1.5 বছরে যদি বিএসসি 5টা জাহাজ নিজস্ব টাকা এবং সরকারি টাকা ক্রয় করতে পারে, তাহলে এই প্রসেসে আগামী 2 বছরে আরও 10টা জাহাজ করতে পারবে। এটা আমি আশা করি এবং এটা সম্ভাবনা আছে। মাফিয়া চক্র না থাকায় এমন সাফল্য দেখেছে বিএসসি, মন্তব্য উপদেষ্টার। ভবিষ্যতেও এমন চক্র যেন না হয় তা সবাইকে দেখতে বললেন তিনি। এই বিএসসি অতীতে কেন লাভ করতে পারে না? তার কারণ এখানেও প্রচুর মাফিয়া চক্র ছিল। কারণ এই মাফিয়া চক্র যদি সব জায়গায় হয়, আবার ভবিষ্যতে হয়, সেটা আল্লাহ তাআলা জানে। এক মালিক তো সারা জীবন এখানে থাকবে না, আরও কেউ আসবে। আপনারা তাদের কাছে আশা করবেন। দেশের সরকারি শিপিং কর্পোরেশনের উন্নতির এমন ধারা অব্যাহত রাখার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট সবাই। মহসেনাত শিহাব, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কুষ্টিয়া ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থী লিখন মুন্সি অল্প পুঁজি নিয়ে মহিষের খামার গড়ে তুলে ব্যাপক সফলতা অর্জন করেছেন। মাত্র 4টি মহিষ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই তরুণের খামারে রয়েছে 50টিরও বেশি মহিষ। কুষ্টিয়া সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল হতেই মহিষগুলোর যত্নে ব্যস্ত এই তরুণ। মহিষগুলো ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, কোনো পশু অসুস্থ হয়েছে কিনা, সবকিছুই গভীর মনোযোগ ও মমতা দিয়ে তদারকি করছেন তিনি। প্রাণীগুলোর প্রতি তার এমন ভালোবাসা দেখলে মনে হবে এগুলো শুধু খামারের সম্পদ নয়, যেন তার পরিবারেরই সদস্য। এইচএসসি 2য় বর্ষের এই শিক্ষার্থীর নাম লিখন মুন্সি। মহিষের খামার গড়ে তোলার পেছনে রয়েছে তার জীবনের এক অনুপ্রেরণাদায়ক গল্প। একদিন বন্ধুদের নতুন বাইক দেখে তিনিও বাবার কাছে জেদ ধরেন একটি বাইক কিনে দেওয়ার। সেই উদ্দেশ্যে বাবার কাছ থেকে 2.5 লাখ টাকাও নেন। তবে বাইক কেনার সিদ্ধান্ত থেকে সরে এসে ওই টাকা দিয়ে 4টি মহিষ কেনেন তিনি। ধীরে ধীরে পরিশ্রম, যত্ন ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আজ তার খামারে মহিষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
50টিরও বেশি। প্রতিদিন দুধ পান 1 থেকে 1.5 মণ। লিখন মুন্সি এখন একজন সফল ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা। শুরু হচ্ছে বাবা 2.5 লাখ টাকা দেওয়ার পরে ওরা গাড়ি না কিনে এখন মহিষ কিনে, পরবর্তীতে 2টা পার্টনারশিপ নিয়ে এখন এই শেড দিছে, খামার দিছে। এখন তারা বলছে যে ঠিকই করেছিস, বাইক না কিনে মহিষ কিনে ঠিকই করেছিস। অন্য তরুণরা যে বয়সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটায়, সে বয়সে বাইক কেনার টাকা দিয়ে খামার করে ছেলে লিখনের এমন স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা ও সফলতায় খুশি তার বাবা মিজানুর রহমান। এলাকার লোক খুব ভালো, পশু প্রশংসা। আমার কাছে বাইরের লোক ফোন দেয় যে কি ব্যাপার, আমার না হয় এই তো ব্যাপার যা ঘটেছে তাই। তো কাছে না, খুব আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো জিনিস করেছেন। আমিও বলতে চাচ্ছি যে এইটার যে পাশাপাশি অন্য অন্য ছেলেপেলেদেরও বলছি যে তোমরা লেখাপড়ার পাশাপাশি এইগুলো যে কোনো একটা ব্যবসায় নামো। মহিষের খামার করে লিখন নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি সৃষ্টি করেছেন অন্যদের কর্মসংস্থান। বর্তমানে তার খামারে কাজ করছে 5 জন কর্মচারী। আগে বেকার ছিলাম, বেতন পাচ্ছি আমরা 20,000 টাকা বেতন। আমরা পরিবার সুখে, এখন সুখে আছে, শান্তিতে আছে। লিখনের যে উন্নতি হয়েছে এটা দেখে সবাই আগ্রহ হয়েছে। সরকারি সহযোগিতা ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে লিখন মুন্সির মহিষের খামার আরও বিস্তৃত হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সিফাত রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক DSX 22 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,883-তে। হাত বদল হয়েছে 338 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 178টির, কমেছে 126টির, আর অপরিবর্তিত আছে 83টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে, তবে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল বিয়ারিশ নেচারের। ইন্ডেক্স অ্যারাউন্ড 23 পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 4,884 পয়েন্টসে। তবে মার্কেট টার্নওভার যথেষ্ট কম ছিল, মাত্র 300 কোটি টাকার মতো। পার্সেন্টেজের দিক থেকে আজকে 45% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 33%, এবং অপরিবর্তিত ছিল 22% কোম্পানির প্রাইসের। সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে, ফলোড বাই ব্যাংকিং সেক্টর এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। তবে আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফোন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। 2 দশকের রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে বড় বার্ষিক দরপতনের মুখে পড়েছে মার্কিন ডলার। বিশ্বের প্রধান 6টি মুদ্রার বিপরীতে চলতি বছর ডলারের মান কমেছে প্রায় 10%। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কযুদ্ধ এবং 2026 সালে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে এই শঙ্কায় বিনিয়োগকারীরা ডলার থেকে সরে যাচ্ছে, যার প্রভাবে এই মুদ্রাটির মান আরও কমতে পারে বলেও পূর্বাভাস তাদের। নেক্সট রিপোর্টে বিস্তারিত। বছরের শুরু থেকেই অস্থিরতা ছিল মার্কিন ডলারের বাজার। বছরের শেষ ভাগে এসে দরপতনের রেকর্ড গড়ল ডলারের দর। বুধবার এশিয়ার বাজারে ডলারের মান সবচেয়ে কমেছে, যা বিগত 2.5 মাসের মধ্যে সর্বনিম্ন। ডলার ইন্ডেক্স নেমেছে 97.76-এ। একই সাথে বছর জুড়ে মান কমেছে প্রায় 10%। 2003 সালের পর গ্রিনব্যাকের এমন অবনমন আর দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমতির দিকে, তাই প্রেসিডেন্ট ট্রাম্প সুদ হার কমানোর জন্য ফেডারেল রিজার্ভের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন। 2026 সালে সুদের হার কমতে পারে এই শঙ্কায় বিনিয়োগকারীরা ডলার থেকে সরে যাচ্ছে, এমনটাই বলছেন গোল্ডম্যান স্যাক্সের প্রধান মার্কিন অর্থনীতিবিদ ডেভিড মেরিকল। তিনি বলেন, ফেডারেল ওপেন মার্কেট কমিটি আরও 2 বার 25 বেসিস পয়েন্ট করে সুদের হার কমিয়ে 3 থেকে 3.25% নামিয়ে আনতে পারেন। ডলার যখন দুর্বল হচ্ছে, তখন ইউরো ও পাউন্ডের মান পাল্লা দিয়ে বাড়ছে। ইউরোর মান এবছর বেড়েছে 14% বেশি। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার স্থিতিশীল রাখায় ইউরো এখন 2003 সালের পর তার সেরা সময় পার করছে। পিছিয়ে নেই অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের ডলারও। এদিকে এশিয়ার বাজারের নজর জাপানি ইয়েনের ওপর। টানা দরপতনের পর টোকিওর কঠোর হুঁশিয়ারিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে জাপানি মুদ্রা। এমনকি দেশটির অর্থমন্ত্রী প্রয়োজনে সরাসরি বাজারে হস্তক্ষেপ করবেন বলেও জানান। 2026 সাল হবে ডলারের জন্য বড় পরীক্ষা। গ্রিনব্যাক কি আবারও তার হারানো গৌরব ফিরে পাবে, নাকি ইউরো ইয়েনের আধিপত্যের নতুন যুগ শুরু হবে, তা সময় বলে দেবে মত সংশ্লিষ্টদের।
একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।